সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যারা দেখছেন জীবনের গল্প, সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজকে আমরা ব্যতিক্রম এক জীবনের গল্প নিয়ে আপনাদের সামনে এসেছি। বিষয়টা আপনারা দেখতেই পাচ্ছেন, আসলে বলার কিছু নেই। রিক্সা পাশে নিয়ে আসলে এক বোন দাঁড়িয়ে আছে রাস্তার পাশে। আমরা আসলে তার জীবন গল্পটা নিতে চাচ্ছি এই জন্যে যে তিনি আসলে কেন এই রাস্তার পাশে রিক্সা নিয়ে, সেই বিষয়টা তার মুখ থেকে আমরা শুনবো। তো চলুন আমরা কথা বলি তার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি ভালো আছি। একটু জোরে কথা বলেন। ভালো আছেন? জি ভালো। আচ্ছা, ভালো আছেন। দেশের বাড়ি কোথায় আপনার? পরিবারে কে কে আছে এবং কি নাম, এই বিষয়টা একটু আমরা জানতে আমার চাচ্ছি। দেশের বাড়ি ফরিদপুর বলমারি, জেলা আমার ফরিদপুর, থানা আচ্ছা। বলমারি। আমার ভাই বোন 6 জন, 5 বোন 1 ভাই। আপনার কি নাম? আমার নাম সাদিয়া। সাদিয়া। আচ্ছা সাদিয়া আপা, রিক্সা যেহেতু আপনার পাশে, অবশ্যই আপনি রিক্সা চালান। জি। আচ্ছা, এই বিষয়টা আমরা একটু শুরু থেকে জানতে চাচ্ছি। তার আগে একটু জানবো পিছনে সে গল্পটা, যে আপনি রিক্সায় কেন আজকে রাস্তার পাশে নিয়ে দাঁড়িয়ে আছেন, কি কারণটা ছিল, এইটার উদ্দেশ্যটা কি, এবং এর আগে আপনি কেমন ছিলেন, এই বিষয়টা রিক্সার আসলে আগের গল্প। আমি এর আগে অনেক ভালোই ছিলাম যখন আমি কাজটা করতাম। আমার কাজটা যাওয়ার পর থেকে আমি আমার প্রশ্নটা আপনি বোঝেন নাই আপু। আমি বলতে চাচ্ছি আপনার নতুন জীবন, যেমন আপনার বিবাহিত জীবন শুরু করার থেকে একটু জানতে চাচ্ছি আমি। বিবাহিত জীবন, জি। সেটা তো একদমই ভালো যায় নাই। তারপরও শুরুটা কিভাবে করেছিলেন? শুরু আমার গার্জিয়ানের মাধ্যমে বিয়ে হয়। তারপরে যখন আমরা জানতে পারি যে ছেলে ভালো না, নেশাখোর, তারপর মানায় নিতে চাইছিলাম। অনেক চেষ্টা করছি যে ও ভালো হবে কি না। এক এক করে বাচ্চা 3টা হয়েছে, তারপর ভালো হয় না, আরও দিন দিন অনেক খারাপ হয়। নেশা করার টাকা দিতে না পারলে ও মারধর করে, অনেক বিভিন্ন ধরনের টর্চার করতো। তারপর যখন ও চলে গেল, তারপর থেকে আমার জীবনটা আমি ভালোই চলছিলাম, বাচ্চাদের নিয়ে ভালোই ছিলাম। এখন যে কাজটা আমি করতাম, ওই কাজটা যাওয়ার পর থেকে আমি একটু সমস্যায় পড়ছি। গত 5 মাস আমি অনেক কষ্ট করছি, অনেক সমস্যায় ছিলাম। এমনকি না খেয়েও আমার দিন গেছে। রমজান মাসে আমার মেয়েটা রোজা রয়েছে, আমি তাকে একটা পেঁয়াজও কিনে দিতে পারি নাই, সেই টাকাটা আমার কাছে ছিল না। আমাদের বাড়িওয়ালা অনেক ভালো, সে গত 5 মাসের ভাড়া পাবে, এখন পর্যন্ত সে ভাড়ার জন্য কিছু বলে নাই আমাকে। আমি শুধু একটা কথাই বলছি যে আঙ্কেল, আমি এখন অনেক সমস্যায় আছি, আমার তো কাজ নাই, আমি একটা কাজ পাইলে আস্তে আস্তে আপনার ভাড়াটা দিব। সে সেটাই মাইনে নিচ্ছে। বিয়ের কতদিন পর থেকে সমস্যাটা শুরু হয়েছিল আপনার হাজবেন্ডের সাথে? বিয়ের একদিন পর থেকেই সে আমার গায়ে হাত দিচ্ছে। কারণটা ছিল কি? কারণটা কিছুই না, শুধু শুধু বোন আসলে ও একটা মানসিক রোগী ছিল। আচ্ছা, ঠিক আছে, অকারণেই ও টর্চার করতো। শুধু এই ধরেন একটা মহিলার সঙ্গে কথা বলছি, ওটা নিয়েই ও সন্দেহ করতো, বা তরকারিতে লবণ কম হয়েছে এটা নিয়েই ও কথা শোনাইতো, গায়ে হাত তুলতো, টর্চার করতো, অনেক ধরনের টর্চার করতো। এইসব নিয়েই বোঝেনি তো যে যারা নেশা করে তারা কতটা ভালো হতে পারে। আচ্ছা, নেশা করতো এমন একটি ছেলের সাথে আপনার বিবাহ দিল, তার খোঁজ খবর না নিয়ে এই যুগে। এটা তো আপনার তো বয়স তো বেশি হয়নি। না, আমার বাবা মা সেটা জানতো না। আমার বাবা যখন বাড়িঘর দেখতে গেছিল, জি, ওরা ওর চাচার বাড়িঘর দেখাইছিল। এই কারণে আমরা বুঝতে পারিনি ওদের শয়তানিটা। তারপর বিয়ের পর আর কি জানলাম যে ওদের কিছুই নাই। তারপরে ছেলে শুধু দিন আনে দিন খায়, সেটাও ঠিক করে কাজ করতো না। একদিন করলে 3 দিন ঘরে শুয়ে থাকতো। আর তারপর তো কাজ করা বন্ধ করেই দিল। ওর আমি কাজ করতাম, ও ঘরে শুয়ে বসে থাকতো। আর নেশা করার টাকা না পাইলে মারধর করতো, টর্চার করতো। আর আজে বাজে অনেক বাজে কথা বলতো। তারপর যখন চলে গেল, মারা গেল, তারপর থেকে আমি ভালোই ছিলাম বাচ্চাদের নিয়ে। উনি কি করতেন আপনার হাজবেন্ড? ব্যক্তিগত জীবনে, কর্মজীবনে কি নিয়ে কাজ করতেন? ওর কর্মের কোনো হিসাব ছিল না। ও কিছুদিন রিক্সা চালাইছিল, তারপরে ট্রাকের লিভারি করতো, তারপর এর আগে আর কি লেপ্তশাক সেলাই করতো। আচ্ছা, এই ছিল ওর কর্মটা। তারপর উনি যখন না ফেরার দেশে গেলেন, কিভাবে গেলেন অ্যাকচুয়ালি একটু জানতে চাচ্ছি। ও এখন আমি তো অ্যাক্সিডেন্ট করছিল, অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আচ্ছা আচ্ছা।
তো এই অ্যাক্সিডেন্টের পরে আপনি কি আপনার শ্বশুরবাড়ি ছিলেন নাকি তারপরে চলে এসেছেন বাবার বাড়ি? শ্বশুরবাড়ি তারা তো ও থাকতেই তারা তো আমাদের কোনো খোঁজ খবরই নিত না। আমার বাচ্চাদের দিয়ে মানে একটা চকলেটও কিনে দিত না। এখন পর্যন্ত আমার বাচ্চাদের একটা চকলেট কিনা দেয় না। আমার বাচ্চারা যে আমার মায়ের কাছে যায় বেড়াইতে, একটা চকলেটও কিনা দেয় না বা এক নজর দেখতেও আসে না। ওদের গ্রামের বাড়ি আর আপনাদের কি একই পাশাপাশি? জি না, ওর গ্রামের বাড়ি হয়েছে, জেলা হয়েছে গোপালগঞ্জ, থানা কাশিয়ানী। আচ্ছা, কাশিয়ানী। জি। আচ্ছা, আপনাদের পাশাপাশি আর কি, বেশি দূরে না। তো যাই হোক, আমরা যখন আপনার স্বামী মারা গেলেন এবং আপনার বাবার বাড়ি থেকেই উঠলেন পরে গিয়ে? হ্যাঁ, আমার বাবার বাড়িতে উঠলাম। আচ্ছা, তারপর 3 সন্তান নিয়ে? জি। ওদের কোনো গার্ডিয়ান ছিল না আপনার সন্তানদের ভরণ পোষণের বিষয়ে? এই বিষয়টা বলছিলেন? না, এটা কেউই নেয় নাই, এটা কেউ নেয় নাই। আর আমার মায়ের কাছে যে আমি দিব, আমার মা অনেক অসুস্থ। সে মানে একবেলা ভালো থাকলে 2 বেলা বিছানায় শুয়ে থাকে। তার মানে 2টা কিডনি নষ্ট, মাথা সমস্যা, 2বার ব্রেন স্ট্রোক করছে। এই কারণে আমার মায়ের কাছে রাখি নাই, আমার সঙ্গেই রাখছি আমার বাচ্চাদের। আচ্ছা, যখন আপনি নিজে কর্ম নিয়ে কাজ শুরু করলেন বা আপনি কর্মেতে নেমে গেলেন, তো তারপর থেকে আসলে কি আপনার আম্মার সাথে থাকেন না আপনি ব্যক্তিগতভাবে আলাদাই থাকে সন্তানদেরকে নিয়ে? না, বাচ্চাদের নিয়ে আলাদা থাকে, আমার মা দেশে থাকে। আচ্ছা আমার আচ্ছা, মাকে প্রথম কি বলছিলাম কর্ম শুরু করেছিলেন, কি নিয়ে? প্রথম মানে আমি একটা বাসাতেই ছিলাম, একটা রুগীর দেখাশোনা করতাম, ওইখানে আমি ভালোই ছিলাম। কিন্তু উনি গত 6 মাস আগে মারা গেছে। আর উনি মারা যাওয়ার পরে আমার কাজটা চলে গেছে। আচ্ছা, আমার কাজটা যাওয়াতেই মানে আমি সমস্যায় পড়ে গেছি। আচ্ছা, তারপর কি কোথাও ট্রাই করা হয়েছিল? তারপরে অনেক চেষ্টা করছি চাকরির জন্য, কাজের জন্য, যে কোনো কাজ, কিন্তু কোনো কাজ আমি পাই নাই, কারো কোনো সাহায্য পাই নাই। আমি গত 5 মাস ধরে অনেক কষ্ট করছি বাচ্চাদের নিয়ে। একটু পিছনে যাচ্ছি, সেটা হলো যে আপনার পরিবার, আত্মীয় স্বজন বা আপনার একেবারে নিকটতম যারা আছেন, ওদের সহযোগিতা কি পেয়েছিলেন? না, আমি ওদেরকে কিছু জানাইও নাই, ওদের কাছে কোনো সহযোগিতাও চাইনি। না, জানানো এক জিনিস আর আপনার স্বচক্ষে অভাব অনটন দেখা এক জিনিস। সবাই তো জানে আপনার কম বেশি আপনার সমস্যাটা, তো সেই বিষয়টা কেউ দেখে এগিয়ে আসেনি? না, কেউ আসেনি। যখনই আসেনি তখনই আপনি নিজের গতিতে যুদ্ধে নেমেছেন। জি। আচ্ছা, এই যুদ্ধে নামতে গিয়ে কি কখনো হোঁচট খেয়েছেন বা কোনো খারাপ দৃষ্টি বলেন, যাই বলেন, কোনো কিছুর বিষয়ে সম্মুখীন হয়েছেন আপনি? হ্যাঁ, খারাপ দৃষ্টিতে আজকাল মেয়েরা যদি একটা কাজ করতে নামে, ছেলেরা তো খারাপ দৃষ্টিতে তাকাই। রাস্তা দিয়ে হাইটে গেল মানে ছেলেরা বাজে কথা বলবেই। একটা ভালো মেয়ে মানে সুন্দরভাবে হাইটে যাচ্ছে, তারপর একটা বাজে কথা বলবে, ঠিক আছে? আর আমি যেহেতু রিক্সা নিয়ে বেরোইছি, তো সেক্ষেত্রে তো আরও বলে, বুঝতে পারছেন? যেমন কেউ বলে গাড়ির চাকায় হাওয়া নাই, ব্যাটারিতে চার্জ নাই, মানে অনেক ধরনের কথা, ঠিক আছে? কতটা বলবো আপনাদের, অনেক ধরনের কথা। এই কিছুক্ষণ আগেই আপনার ধানমন্ডি থেকে এক সার্জন বলতেছে, এই এলাকায় যেন গাড়ি নিয়ে আর আসতে দেখি না, যদি আসো তাহলে অবস্থা খারাপ হচ্ছে, ফাজলামি করার জায়গা পাও না। আমরা ফাজলামি করতে নামছি। একটা মেয়ে কখন রাস্তায় নামে? যখন তার অভাব অনটন থাকে, কারো কাছে সাহায্য না পায়, তখনই তো নামে রাস্তায়, তাই না? আপনি দাঁড়িয়ে কথা বলছিলেন তার সাথে যে আসলে রিস্কা নিয়ে কেউ ফাজলামি করে? না, আমি আর কিছু বলি নাই তাকে, কারণ তখন আপনি কি এদেশের নাগরিক না? সিগন্যাল স্যার ছিল। আপু, আমি জানতে চাই যে আপনি কি এদেশের নাগরিক? হ্যাঁ, আমি অবশ্যই না। তাহলে আপনাকে তো জিজ্ঞাসা করার অধিকার আছে। হ্যাঁ, অধিকার আছে। এখন আমার একার জন্য তো আমি আরো 5 জনের ক্ষতি করতে পারি না। এইমাত্রই মানে সিগন্যাল সার্চে গাড়িটা বের নিয়ে মানে মোড় ঘুরছি, আর সার্জন আমার কথাটা বলছে। আচ্ছা, মেয়েদের জন্য এবং প্রতিবন্ধী যারা আছেন, যারা একেবারে অসহায়, তাদের জন্য কিন্তু রাস্তাঘাটে অনেক সুযোগ সুবিধা আছে। সেই সুযোগ সুবিধা আপনি কি পড়েন নাই? জি না। আচ্ছা, তো একটু আমি জানতে চাচ্ছি আরেকটা বিষয়, আরও পরিবারের দিকে যাচ্ছি। সেটা হলো যে যখন আপনি সব কিছু হারিয়ে ফেলেছেন আপনার জীবন থেকে, আপনার হাজব্যান্ড, পরিবার, সব কিছু, তো যখনই আপনার আত্মীয় স্বজন কেউ এগিয়ে আসেনি, কিন্তু এমন কেউ আসেনি যে নতুন করে সংসার শুরু করার পরামর্শ কেউ দেয়নি আপনার আপনজনরা? হ্যাঁ, দিচ্ছে, অনেকেই দিচ্ছে, কিন্তু আমি বাচ্চাদের থেকে নতুন করে সংসার গড়ার চিন্তা ভাবনা করিনি। করেননি? জি না। তো অনেকেই তো বাচ্চাদের জন্য হলো নিজেকে উৎসর্গ করে দেন। না, আমি সেটা করিনি, কারণ আমার বাচ্চাদের দায়িত্ব কেউ নেবে না। এমন কেউ আসেননি যে বাচ্চা সহ এমন দায়িত্ব? কেউ আসে নাই। আচ্ছা, এই যে ঠিক আছে। প্রোগ্রামটা করতেছেন, এই প্রোগ্রামের মাধ্যমে যদি আপনার পাশে
একটা আপনার সহযোগিতার হাত হোক, বন্ধুর হাত হোক, যেভাবেই আসতে চায়, যদি কেউ আসতে চায় তাহলে আসলে আপনার মতামতটা কী? আসলে এখন যেহেতু আমার বাচ্চারা ছোট থাকতেই আমি এই জীবনটা বাইছে নেই, এখন আর আমি এই রাস্তায় যাইতেও চাই না, ঠিক আছে? আমার বাচ্চারাদের নিয়েই আমার জীবনটা। এত অনেক বিত্তশালরা আছে যেমন এরকম অসহায়ের পাশে থেকে তাদের বাচ্চা কাচ্চার সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, তাহলে কি আপনি নেবেন? কি সহযোগিতা নেব আপনার দেখেন? ছেলে মেয়ের পড়াশোনার বিষয়টা। হ্যাঁ, অবশ্যই এটা সহযোগিতা যদি কেউ করে নেওয়া যাবে, সমস্যা নেই, কারণ যেহেতু দর্শক- আমি পারবো না। জি দর্শক, আমরা শুনছিলাম সেই ফরিদপুরের এক রিক্সা চালক বোন, যার জীবনটা আসলে শুরু করেছে কিছুদিন আগে, হয়তোবা তিনি অন্য কোনো কাজ পায়নি, এই বিধায় এই রাস্তায় নেমেছে। তো আসলে আমরা আজকে তার অনেক কিছুই শুনলাম, অজানা কথা, হয়তো সময়ের সাপেক্ষে আমরা আর শুনতে পারলাম না। পরবর্তীতে আমরা কোনো এক সময় আপনাদের বাকি কথা শোনাবো। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। পরবর্তী প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানাই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।